শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম এইচএসসি ফিনান্স প্রথম পত্রের রাজশাহী বোর্ড 2001-এর সৃজনশীল একের সলিউশন। এটা আর গদাকে বলা হচ্ছে যে পিবিপি নির্ণয় করো। আমরা জানি পিবিপি হচ্ছে পেব্যাক পিরিয়ড, মানে ফেরতকাল নির্ণয়ের কথা বলা হয়েছে। মানে যতটুকু টাকা আমাদের বিনিয়োগ করা হচ্ছে এই টাকাটা উঠে আসতে কতটুকু সময় প্রয়োজন সেটা আমরা নির্ণয় করব। আর এই নির্ণয় করাটাকে বলা হয় ফেরতকাল বা পিবিপি। আর এই পিবি করতে হলে আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই ভূমিকা রাখে নিট মুনাফা, মানে কর পরবর্তী মুনাফা। আমাদের এই অধ্যায় মানে মূলধন বাজেটিং অধ্যায় অঙ্কগুলো করতে গেলে নিট মুনাফা নির্ণয় করতেই হয়। নিট মুনাফার এই সহযোগিতায় আমরা অন্যান্য কাজগুলো করি, যার জন্য আমরা প্রথমেই নিট মুনাফা নির্ণয় করব। আর প্রশ্নের শুধু তারা দিয়ে দিয়েছে কর পূর্ববর্তী নগদ আন্তঃপ্রবাহ, তার সাহায্যে আমরা একদম নিট মুনাফা পর্যন্ত পৌঁছাবো এবং বাকি কাজ করব। আচ্ছা, যেহেতু তারা 5 বছর দিয়েছিল, 5টি বছর, তার জন্য আমরা এই বছরের গড় দিলাম 5টি, মানে 5টা টাকার গড় দিলাম। আর একটি বিবরণ করে আমরা ব্যবহার করলাম। বিবরণ করে লিখলাম যে কর পূর্ব নগদ আন্তঃপ্রবাহ এবং প্রত্যেক বছর যে পরিমাণ টাকা দেওয়া ছিল নগদ আন্তঃপ্রবাহের এই কর পূর্ববর্তীর লিখলাম। প্রথমে দেওয়া হচ্ছে 1,50,000, তারপরে 1,25,000, তারপরে 80,000, তারপরে 1,20,000 এবং সর্বশেষ বছর হলো 1,22,000 টাকা। এখন যেহেতু বলা আছে কর পূর্ব, আমার এই ভ্যালু থেকে আমাদের কর বাদ দিতে হবে, তারপরে আমরা কর পরবর্তী মুনাফা পাবো। তাহলে করের পার্সেন্টেজ দেওয়া আছে 30%, তাহলে এই টাকার উপরে আমরা 30% ধার্য করলাম, তাহলে পেলাম 45। হ্যাঁ, সেমভাবে প্রত্যেকটা টাকার উপরে আমরা করটা ধার্য করে করের পরিমাণটা পেলাম। তাহলে এই যে কর পূর্ব থেকে যদি করের পরিমাণটা বাদ দিই আমরা কর পূর্ববর্তী পাবো। তাহলে 1,50,000 থেকে আমাদের 45 বাদ দিলাম, আমরা পেলাম 1,05,000। সেমভাবে এই ভ্যালু থেকে এটা বাদ দিয়ে এটা পেলাম, এটা থেকে এটা বাদ দিলাম, এটা থেকে এটা বাদ দিলাম এবং এটা থেকে এটা বাদ দিলাম। এটাকে বলতে পারি আমরা কর পরবর্তী মুনাফা। এখন আমাদের কাজ হচ্ছে, যেহেতু আমাদের পেব্যাক করতে হবে, আমাদের নগদ আন্তঃপ্রবাহটা নির্ণয় করতে হবে, যার জন্য এই কর পরবর্তী মুনাফার সাথে আমাদের অবচয় যোগ করতে হবে। আর অবচয় আমরা বের করবো একটা সূত্রের সাহায্যে। সূত্র হচ্ছে এরকম যে অবচয় সমান সমান মোট বিনিয়োগ মাইনাস ভগ্নাংশ মূল্য ভাগ আয়ুষ্কাল। তাহলে এমনি স্বাভাবিক বিনিয়োগের টাকা দেওয়া ছিল 3 লক্ষ টাকা এবং এই সংস্থাপন খরচ দেওয়া ছিল এই 15,000 টাকা। লিখলাম এই সংস্থাপন খরচ বা বহন খরচ এগুলো থাকলে অবশ্যই আমাদের যোগ করতে হয় বিনিয়োগের সাথে। আর ভগ্নাংশ মূল্য থাকলে বাদ দিতে হয়, যাকে স্পষ্ট বলা আছে ভগ্নাংশ মূল্য এই 20,000 টাকা। তাহলে আমরা এটা বাদ দিলাম। আর নিচে আমরা লিখলাম বছরটা, যেহেতু 5 বছর বলা আছে স্পষ্ট, আমরা 5 বছরই লিখলাম। এই ভ্যালুর সাথে এটা যোগ করেছি এবং 20,000 টাকা বাদ দিয়েছি এবং যা পেলাম তাকে আমরা 5 দ্বারা ভাগ করেছি। তাহলে আমরা 59,000 টাকা পেলাম অবচয়। এই অবচয় আমরা এখানে যোগ আকারে প্রত্যেকটা বছরের সাথে নিয়েছি। আর একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, যদি প্রশ্নে ভগ্নাংশমূলক কথাটা উল্লেখ থাকে, এটা আমাদের শেষ বছরের সাথে যোগ করতে হয়। আর শেষ বছর হচ্ছে মানে পঞ্চম বছর। এই পঞ্চম বছর কিন্তু আমরা 20,000 টাকা যোগ করেছি, তারপরে যা পেলাম আমরা তাই লিখলাম। এই 3টা ভ্যালু আমরা যোগ করে এখানে লিখলাম, এটা যোগ করে এখানে লিখলাম। এই কাজটা যুগের কাজটা করার পর আমরা যেটা পেলাম এটাকে বলা নগদ আন্তঃপ্রবাহ। এই নগদ আন্তঃপ্রবাহ সহযোগিতায় আমাদের পরবর্তী কাজটা করতে হবে। নগদ আন্তঃপ্রবাহ যেহেতু আমরা এই বক্সে বের করে ফেলছি, এখন শুধু আমাদের একটাই কাজ, সেটি হচ্ছে ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ নির্ণয়। তারপরে শুধু সূত্রটা ইউজ করবো, আর কোনো কাজ নেই। আমরা নগদ আন্তঃপ্রবাহ নির্ণয় করে ফেলেছি, এখন আমাদের কাজ ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ নির্ণয় করা। আমরা টাইটেল দিলাম যে ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ। ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ করতে হলে আমরা জানি 3টি আমাদের গড় হয়। প্রথমে গড়টা হচ্ছে বছর, তারপরে নগদ আন্তঃপ্রবাহ এবং অবশেষটা হচ্ছে ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ, যেটা আমাদের ক্লাস 10-এ আমরা এই পরিসংখ্যানের ক্ষেত্রে আমরা মধ্যক নির্ণয় করার ক্ষেত্রে করে থাকি। এটার সাথে অনেকটা আমাদের মিল আছে। তাহলে প্রথমে বছর শুরু হবে 0 বছর থেকে, যেহেতু 5 বছর, তাহলে 0 থেকে আমরা 5 বছর পর্যন্ত লিখবো। 0 বছর আমাদের কোনো টাকা আসেনি, বরং আমাদের বইয়ের প্রবাহ হয়েছে, যার জন্য আমাদের বিনিয়োগের টাকাটা কিন্তু আমরা মাইনাস আকারে লিখেছি। সেমভাবে এই দিক দিয়েও ক্রমযোজিত আন্তঃপ্রবাহের ঘরে এই টাকাটা মাইনাস আকারেই থাকবে। কিন্তু পরে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বছর কিন্তু আমরা অলরেডি টাকা পেয়েছি।
আমরা যে নগদান্ত প্রবাহ ওই দিক দিয়ে যাত্রা করেছিলাম সেখানে, সেইখান থেকে আমরা প্রথম বছরের টাকাটা যা বের করেছিলাম 1,64,000 টাকা তাই লিখলাম। দ্বিতীয় বছর আমরা বের করেছিলাম 1,46,000 টাকা তাই লিখলাম। হ্যাঁ, তৃতীয় বছরে 1,15,000, চতুর্থ বছরে 1,43,000 এবং পঞ্চম বছর ছিল আমাদের 1,64,400। এটি হচ্ছে আমাদের নগদ অন্তঃপ্রবাহ। এখন আমরা কীভাবে ক্রমযুক্ত কাজটা করব? এখানে যা ছিল তার সাথে আমাদের এটা যোগ করতে হবে, এটা নিয়ম। তাহলে আমরা মাইনাস 3,15,000 সাথে 1,64,000 টাকা যোগ করার পরে আমরা পেলাম মাইনাস 1,51,000। আবার এই ভ্যালুর সাথে এটা যোগ করব, আমরা পেলাম মাইনাস 4,500। সেমভাবে এটার সাথে আবার আমরা এটা যোগ করলাম, যোগ করার পরে আমরা পেয়েছি 1,10,500। আবার এই ভ্যালুর সাথে এই ভ্যালু যোগ করেছি, আমরা পেয়েছি 2,43,500। আবার এটার সাথে এটা যোগ করেছি, পেয়েছি 4,17,900। এই হলো আমার ক্রমযুক্ত অন্তঃপ্রবাহের এই ঘর। এখন লাস্টে শুধু করলে আমরা সূত্রটাই ব্যবহার করবো, যার জন্য আমরা লিখেছি যে আমরা জানি পিভি সূত্রটা হচ্ছে এরকম যে এ যুগ এনসিও মাইনাস সি ভাগ ডি, এ যুগ এনসিও মাইনাস সি ভাগ ডি। আর অঙ্ক করার সুবিধার্থে আমরা এখানে লিখে নিব, এখানে লিখে মানগুলো বসাবো। যেমন এনসিওর মান প্রয়োজন আছে, সি এর মান, ডি এর মান এবং এ এর মান। এনসিও হচ্ছে আমাদের মূল বিনিয়োগ, আমাদের এই প্রতিষ্ঠানের এই যন্ত্রপাতি ক্রয়ের ক্ষেত্রে শুরু করে বা অন্য ক্ষেত্রে যা আমাদের এই লেগেছে সেটাকে বলা মূল বিনিয়োগ। তাহলে প্রথম কিন্তু আমাদের লেগেছিল 3 লক্ষ এবং আমাদের আর একটা অতিরিক্ত খরচ ছিল 15,000 টাকা। তাহলে আমরা মোট বলতে পারি 3,15,000 টাকা আমাদের এনসিও। আর সি হচ্ছে বিনিয়োগের কাছাকাছি টাকা। বিনিয়োগের কাছাকাছি টাকা আমাদের বের করতে হলে আমাদের এই নগদ অন্তঃপ্রবাহের ঘর দেখতে হবে। দেখো প্রথম বছর এবং দ্বিতীয় বছরে টাকাটা যোগ করলে আমাদের কাছাকাছি হচ্ছে কিনা, যদি না হয় আমরা তৃতীয় বছর যোগ করব। আমরা খেয়াল করে দেখলাম এই দুইটা যোগ করলে আমাদের টাকা হয়ে যাচ্ছে 3,15,000। এই 3,15,000 থেকে একটু কম, তাহলে বলতে পারি আমরা এটা কাছাকাছি, কারণ এই দুইটা ভ্যালু যদি যোগ করি আমরা পাবো 3,10,500। তাহলে প্রায় কাছাকাছি। তাহলে আমরা এই দুইটাই আমরা সি হিসাবে নিব। আর এটা যদি নিয়ে বেশি হয়ে যাবে, যার জন্য এটা নিব না। তাহলে আমরা সি নিয়েছি এই দুইটা বছর থেকে, আর এই সি এর টাকার নিচের বছরটাকে ডি বলা হয়। তাহলে 1,15,000 হচ্ছে ডি। তাহলে আমরা সিও পেলাম, ডিও পেলাম। এখন বাকি রয়েছে শুধু এ। আমাদের নিয়ে করতে হবে সি এর যে বছরগুলো নিয়েছি, এখানে একটা এখানে একটা, তাহলে দুইটা বছর নিয়েছি, এর জন্য আমাদের এ হবে 2। এর জন্য আমরা এর মান 2 লিখেছি। এনসিও যা ছিল 3,15,000 লিখলাম এবং সি এর মান আমরা এখানে বেরি করেছি, এই যে মানটা বের করেছি তাই লিখলাম এবং ডি এর মান এখানে আমরা বেরি করেছি 1,15,000 টাকা লিখলাম। এখন কাজ হচ্ছে এটাতে এটাই এই ভ্যালু থেকে এই ভ্যালুটা বাদ দিব এবং 1,15,000 দিয়ে ভাগ করবো। তাহলে আমরা এই মানটা পাবো। এই মানের সাথে এটা যোগ করলে আমরা পেয়ে যাবো 2.03 বছর। এটাকে আমরা বলতে পারি পেব্যাক পিরিয়ড অথবা এই ফেরতকাল। এই ছিল আমার এই আজকের রাজশাহী বোর্ড 21 সৃজনশীল একের সলিউশন।